আচ্ছা, আপনারা কি জানেন এই মুহূর্তে আপনি যে পেট্রোল দিয়ে গাড়ি চালাচ্ছেন, যে গ্যাসের দ্বারা রান্না করছেন, যে বিদ্যুতে ফোন চার্জ করছেন, তার 85% বিদেশ থেকে আসে। প্রতিদিন ভারত বিদেশি তেলের জন্য খরচ করে প্রায় 4,000 কোটি টাকা প্রত্যেকটা দিন বন্ধুরা। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা গল্প বলবো, গল্প বললে ভুল হবে, একেবারে সত্যি ঘটনা বলবো, যেটা জানলে আপনার বুকের ভেতরটা একটা উত্তেজনায় ভরে যাবে, একটা আশার আলো আপনাদের মনের মধ্যে তৈরি হবে। কারণ বন্ধুরা, মাটির নিচে বাংলারই বুকে লুকিয়ে আছে 240 মিলিয়ন ব্যারেল কালো সোনা, এবং সেই সোনা বের করে আনতে এখনো পর্যন্ত লড়াই হয়েছে 7টা বছর ধরে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কি আছে অশোকনগরের মাটির নিচে, কেন 7 বছর এই প্রজেক্ট আটকে ছিল, কারা আটকে রেখেছিল, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এই তেলের খনি কি সত্যি ঘুরিয়ে দিতে পারবে বাংলার ভাগ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর একেবারে শেষে আমি আপনাদেরকে এমন একটা তথ্য দেব যেটা বেশিরভাগ চ্যানেলই এখনো পর্যন্ত বলেনি। আজকের এপিসোডের বিষয় হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটা ছোট্ট শহর অশোকনগর। কলকাতা থেকে মাত্র 48 কিলোমিটার দূরের এই শহরটা হয়তো আপনি আগে কখনো সেরকম ভাবে শোনেননি, কিন্তু আজ থেকে কয়েক বছর পরে এই শহরের নামই ভারতের শক্তি মানচিত্রে সোনালী অক্ষরে লেখা হবে। তবে এই গল্পটা শুধু একটা তেলের খনির গল্প না, এটা একটা রাজনৈতিক টানপোড়েনেরও গল্প, একটা আমলাতান্ত্রিক জটিলতার গল্প, একটা বঞ্চিত রাজ্যের ঘুরে দাঁড়ানোর গল্প, এবং সবচেয়ে বড় কথা হলো এটা ভারতের জ্বালানি নির্ভরতার স্বপ্নের গল্প। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক একেবারে গোড়া থেকে। আজ থেকে প্রায় 60 বছর আগের কথা ভাবুন। 1960-এর দশকে পশ্চিমবঙ্গ ছিল ভারতের শিল্প রাজধানী। দেশের মোট ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের 27% আসতো এই বাংলা থেকেই। হাওড়ার ইঞ্জিনিয়ারিং কারখানা, দুর্গাপুরের ইস্পাত কারখানা, আসানসোলের কয়লা খনি, বাংলা তখন ছিল ভারতের ইন্ডাস্ট্রিয়াল হার্টবিট। কিন্তু তারপরে কি হলো? দশকের পর দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, শিল্প বিরোধী নীতি, ট্রেড ইউনিয়নের অতিরিক্ত প্রভাব, এই সবকিছু মিলিয়ে একে একে বন্ধ হয়ে যায় কারখানার পর কারখানা। বিনিয়োগকারীরা পাড়ি দেয় গুজরাট, মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে। এবং আজ 2026 সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশন মাত্র 3.9%। এই পতনের সবচেয়ে মর্মান্তিক ছবিটা কোনটা জানেন আপনারা? প্রতি বছর লক্ষ লক্ষ বাংলার ছেলে মেয়েরা কাজের খোঁজে চলে যাচ্ছেন মুম্বাই, দিল্লি, সুরাট, বেঙ্গালুরুতে। তাদের নিজের ঘরে, নিজের রাজ্যে কোনো কাজ নেই। এই যন্ত্রণাটা প্রতিটা বাঙালি পরিবার অনুভব করেছেন। কিন্তু বন্ধুরা, এই ছবিটা পাল্টে দেওয়ার ক্ষমতা হয়তো লুকিয়ে আছে মাটির অনেক নিচে, মাত্র 2300 মিটার গভীরে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি 1950-এর দশক থেকেই বেঙ্গল বেসিনে তেলের সন্ধান করে আসছিল। পশ্চিমবঙ্গের মাটির নিচে তেল থাকতে পারে এই সন্দেহ কিন্তু ভূতত্ত্ববিদদের মধ্যে দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু কোনো প্রমাণ মিলছিল না। এই এলাকাটার নাম মহানদী বেঙ্গল আন্দামান বেসিন। ভূতাত্ত্বিকভাবে এটি একটি সেডিমেন্টারি বেসিন, অর্থাৎ কোটি কোটি বছর আগে সমুদ্রের তলায় জমা হওয়া জৈব পদার্থ যেখানে পরিণত হয়েছে তেল এবং প্রাকৃতিক গ্যাসে। বিশেষজ্ঞরা বলতেন এই বেসিনে বিশাল পরিমাণে হাইড্রোকার্বন রিজার্ভ থাকার সম্ভাবনা আছে, কিন্তু সঠিক জায়গাটা খুঁজে বের করতে দশকের পর দশক লেগে যায়। 1956 সালে ওএনজিসি প্রতিষ্ঠার পর থেকেই বেঙ্গল বেসিনে একাধিক সার্ভে চালানো হয়, বারবার আশার আলো দেখা যায়, কিন্তু বাণিজ্যিকভাবে লাভজনক তেলের খোঁজই মিলছিল না। তারপর আসে 2018 সাল। উত্তর 24 পরগনা জেলার অশোকনগর, মাত্র 3.5 একর জমির ওপরে একটা ড্রিলিং রিগ বসানো হয়। মাটির নিচে ড্রিল করা হয় প্রায় 2300 মিটার, অর্থাৎ 2.3 কিলোমিটার গভীরে, এবং যা বেরিয়ে আসে তা দেখে ওএনজিসির ইঞ্জিনিয়ারদের চোখ চকচকে হয়ে ওঠে। কালো ঘন তরল পদার্থ, অর্থাৎ অপরিশোধিত তেল। শুধু তেল নয়, সাথে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস। এবং ওএনজিসি যখন পুরো এলাকার সম্ভাব্য মজুদ হিসেব করে, তখন যে সংখ্যাটা সামনে আসে সেটা পুরো দেশকে অবাক করে দেয়। 240 মিলিয়ন ব্যারেল। এটা ঠিক কতটা বড় এটা বুঝিয়ে বলি তাহলে। বর্তমানে ভারতে প্রতিদিন প্রায় 50 লক্ষ ব্যারেল তেল ব্যবহৃত হয়। 240 মিলিয়ন ব্যারেল দিয়ে একা ভারতের 48 দিনের সমস্ত তেলের চাহিদা কিন্তু মেটানো সম্ভব। আর বন্ধুরা, পশ্চিমবঙ্গের নিজের চাহিদা মেটাতে এই তেল চলবে দশকের পর দশক ধরে। খবরটা ছড়িয়ে পড়তেই সারা দেশে কিন্তু একটা আলোড়ন পড়ে যায়, কিন্তু তারপর থেকেই শুরু হয় আসল নাটক। শুধুমাত্র তেলের পরিমাণ নয় বন্ধুরা, এই তেলের গুণমান নিয়েও বিশেষজ্ঞরা কিন্তু অত্যন্ত উৎসাহী। আপনারা অনেকেই হয়তো জানেন না যে পৃথিবীর সব তেল একরকম নয়। যেমন সব ধানে একরকম চাল হয় না, তেমনি সব তেলও কিন্তু একই মানের হয় না।
তেলের গুণমান মাপা হয় মূলত দুটো জিনিস দিয়ে। প্রথমত এপিআই গ্র্যাভিটি বা তেলের ঘনত্ব, আর দ্বিতীয়ত হলো সালফারের পরিমাণ। এপিআই গ্র্যাভিটির স্কেলের সংখ্যা যত বেশি, তেল তত হালকা এবং ততটাই উন্নত মানের। 10 থেকে 20-র মধ্যে থাকলে সেটা হেভি ক্রুড, যা প্রসেস করা কঠিন এবং ব্যয়বহুল্য। 30 থেকে 40-এর মধ্যে থাকলে মিডিয়াম ক্রুড, আর 40-এর উপরে গেলে সেটা লাইট ক্রুড, বিশ্বের সেরা মানের তেল। এখন বলুন তো বন্ধুরা, অশোকনগরের তেলের এপিআই গ্র্যাভিটিটা ঠিক কত ছিল? 40 থেকে 49। এটাকে পেট্রোলিয়াম বিশেষজ্ঞরা বললেন আল্ট্রা লাইট ক্রুড, বিশ্বের সেরা মানের তেলগুলোর একটি। এবং বন্ধুরা, এর পাশাপাশি সালফারের পরিমাণও ছিল অত্যন্ত কম, যে কারণে এই ধরনের তেলকে বলা হয় সুইট ক্রুড। সালফার কম থাকা মানে পরিবেশ দূষণ কম এবং পরিশোধনের প্রক্রিয়াও অনেকটাই সহজ আর সস্তাও হয়। এখন বর্তমানে ভারত যে তেল সবচেয়ে বেশি আমদানি করে সেটা আসে সৌদি আরব, ইরাক বা ইরান থেকে। মধ্যপ্রাচ্যের এই তেল সাধারণত হেভি সাওয়ার ক্রুড, ঘনত্ব বেশি, সালফার বেশি, একে পরিশোধন করতে অনেক বেশি শক্তি লাগে, অনেক বেশি রাসায়নিক লাগে এবং রিফাইনারির যন্ত্রপাতিও দ্রুততার সহিত নষ্ট হয়। কিন্তু অশোকনগরের লাইট সুইট ক্রুড প্রসেস করা অনেকটাই সহজ। এই একই কারণে আন্তর্জাতিক বাজারে লাইট সুইট ক্রুডের দাম হেভি ক্রুডের তুলনায় ব্যারেল প্রতি $5 থেকে $15 বেশি থাকে। এবং সবচেয়ে বড় সুবিধা হলো রিফাইনারির দূরত্ব। পশ্চিমবঙ্গের হলদিয়ায় রয়েছে আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের একটি বিশাল রিফাইনারি। অশোকনগর থেকে হলদিয়ার দূরত্ব মাত্র কয়েক ঘন্টার পথ। বন্ধুরা, পাইপ লাইনে তেল পাঠানো গেলে পরিবহন খরচও হবে যথেষ্ট নগণ্য। তুলনা করুন, মধ্যপ্রাচ্য থেকে তেল আসে বিশাল সমুদ্র পথে, সপ্তাহের পর সপ্তাহ সময়ও লেগে যায় এবং প্রতি ব্যারেল পরিবহনের খরচ যোগ হয় আলাদাভাবে। অশোকনগরের তেল সেই তুলনায় অনেক সস্তায়, অনেক দ্রুত পরিশোধন করে বাজারে আনা সম্ভব। এই তেল থেকে তৈরি করা যাবে প্রিমিয়াম পেট্রোল, হাই স্পিড ডিজেল এবং গুরুত্বপূর্ণ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা বিমানের জ্বালানি। কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিমানের ট্যাঙ্কে হয়তো ভরবে উত্তর 24 পরগনার মাটির নিচের তেলে। 2018 সালে কিন্তু এই অশোকনগরের তেলের সন্ধান পাওয়া যায়। 2020 সালে প্রথম পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এখন 2026 সালে এসে কেন এই প্রজেক্ট পুরোপুরি ভাবে চালু হয়নি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভারতের ফেডারাল কাঠামোর জটিলতায়, রাজনৈতিক দ্বন্দ্বে এবং আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসে। চলুন বন্ধুরা, এবার সবকিছু বাধাগুলো একে একে আপনাদেরকে বুঝিয়ে বলি। প্রথম বাধা হলো কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্ব। ভারতের সংবিধান অনুযায়ী মাটির নিচে খনিজ সম্পদ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে পড়ে, অর্থাৎ তেল তোলার লাইসেন্স দেয় কেন্দ্র, নিয়ন্ত্রণ করে কেন্দ্র, কিন্তু যে জমির ওপরে ড্রিলিং হবে সেই জমিটা রাজ্যের এবং সেই জমি ব্যবহারের জন্য রাজ্যকে দিতে হবে স্ট্যাম্প ডিউটি, লিজ রেন্ট এবং রয়্যালটি। এখানেই বেঁধে গেল গোলমাল। কেন্দ্রীয় সরকার যখন 99 বর্গ কিলোমিটার এলাকার জন্য প্রভিশনাল পেট্রোলিয়াম মাইনিং লিজ ইস্যু করে, তখন রাজ্য সরকার জানায় যে তারা স্ট্যাম্প ডিউটি এবং লিজ রেন্ট নির্দিষ্ট হারে চাইবে। এবং সেই দাবিটা শুধু বড়ই ছিল না, রাজ্য বলে যে এই স্ট্যাম্প ডিউটিটা প্রতি বছর বাড়বে, অর্থাৎ এটা হবে ডাইনামিক। ওএনজিসি এই শর্তে রাজি নয়, কারণ একটা তেলের প্রজেক্টে বিনিয়োগ করতে হলে 10 থেকে 15 বছরের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা লাগে। বন্ধুরা, প্রতি বছরই যদি স্ট্যাম্প ডিউটি বাড়তে থাকে তাহলে আর্থিক হিসেবটাও মেলানো অসম্ভব। এই দ্বন্দ্ব চলতে থাকে বছরের পর বছর। 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকারের মধ্যে সম্পর্ক অত্যন্ত তিক্ত ছিল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণ থাকার জন্য অনেক কেন্দ্রীয় প্রজেক্টেই রাজ্য সহযোগিতা করেনি বলে কিন্তু অভিযোগ উঠেছে। অশোকনগর অয়েলফিল্ড ক্ষেত্রেও এই একই রাজনৈতিক টানপোড়েন একটা বড় ভূমিকা রেখেছে বলে কিন্তু মনে করা হয়। এরপরে আসি তৃতীয় বাধা, জমি অধিগ্রহণ এবং স্থানীয় বিরোধ। তেলের কূপ ফুটতে গেলে স্থানীয়ভাবে জমি অধিগ্রহণ করতে হয়, পাইপলাইন বসাতে হয়। এই প্রক্রিয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের সাথে বিরোধ দেখা যায়, উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ ওঠে, ফলে কিন্তু কাজটা বারবার ধরে বন্ধ হতে থাকে। এর পরের বাধাটা হলো আমলাতান্ত্রিক জটিলতা। যে কোনো বড় শিল্প প্রজেক্টে ভারতে দরকার হয় পরিবেশ ছাড়পত্র, বন বিভাগের অনুমতি, জেলা প্রশাসনের সম্মতি, একাধিক কেন্দ্রীয় এবং রাজ্য মন্ত্রকের ক্লিয়ারেন্স। এই ফাইলগুলো এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে থাকে এবং বছরের পর বছর কেটে যায়। 2020 সালে লকডাউনের মধ্যে তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আনুষ্ঠানিকভাবে তেল উৎপাদনের সূচনা করেছিলেন, কিন্তু সেটা ছিল মূলত প্রতীকী। পূর্ণ মাত্রায় বাণিজ্যিক উৎপাদন কিন্তু শুরু হয়নি এবং তারপর সবকিছুর মধ্যেই পাওয়া গেল একটা নীরবতা।
দেশের অন্যান্য প্রান্তে নতুন নতুন অয়েল ফিল্ড খুলছে, কিন্তু অশোকনগরে কাজের চাকা কিন্তু থমকে যেতে থাকে দীর্ঘ 7 বছর। কিন্তু বন্ধুরা 2026 সালে এসে পরিস্থিতি বদলাতে শুরু করেছে, এবং এই পরিবর্তনটা বোঝার জন্য আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া বদলেছে, এখন কেন্দ্র এবং রাজ্য উভয়তেই কিন্তু একই সরকার। দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকার একটা বড় আইনি পরিবর্তন এনেছে। 2025 সালে কেন্দ্রীয় সরকার নতুন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রুলস জারি করে। এই নিয়মে স্পষ্টভাবে বলা হয়েছে যে পেট্রোলিয়াম মাইনিং লিজের জন্য স্ট্যাম্প ডিউটি আগামী 10 বছরের জন্য স্ট্যাটিক বা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রাজ্য সরকার চাইলেও প্রতি বছর স্ট্যাম্প ডিউটি বাড়াতে পারবে না। এই একটা পরিবর্তনই অনেকটা পথ পরিষ্কার করে দিয়েছে। 23শে মে 2026 রাজ্যসভার সাংসদ এবং বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন, এবং এই বৈঠকের প্রধান এজেন্ডা কিন্তু একটাই ছিল, সেটা হলো অশোকনগরের অয়েল ফিল্ড। বৈঠকে আলোচনা হয় কিভাবে স্ট্যাম্প ডিউটির জটিলতা চূড়ান্তভাবে মেটানো যায়, কিভাবে দ্রুত পূর্ণ মাত্রায় বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়, এবং কিভাবে পশ্চিমবঙ্গকে এই প্রজেক্টের সর্বোচ্চ সুবিধা দেওয়া যায়। এরপর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে খুব শীঘ্রই অশোকনগরে পূর্ণ মাত্রায় বাণিজ্যিক তেল উৎপাদন শুরু হতে যাচ্ছে, এবং ওএনজিসির তরফে একটি চমকপ্রদ তথ্য সামনে আসে। শুধু অশোকনগরই নয় বন্ধুরা, এই এলাকায় মোট 4টি আলাদা আলাদা তেলের সন্ধান পাওয়া গেছে, অর্থাৎ ভবিষ্যতে এই পরিসংখ্যানটা আরো অনেক বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসি আসল প্রশ্নে, অশোকনগরের তেল থেকে পশ্চিমবঙ্গ ঠিক কতটা সুবিধা পাবে? একটা সরল অঙ্ক বলি আপনাদের, 240 মিলিয়ন ব্যারেল তেলের আন্তর্জাতিক বাজার মূল্য কত হতে পারে? যদি ব্যারেল প্রতি 70 থেকে $80 হয়, তাহলে এই পুরো রিজার্ভের মোট মূল্য দাঁড়ায় প্রায় 16 থেকে 19 বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে প্রায় 1.3 থেকে 1.6 লক্ষ কোটি টাকা। তবে আরো বাস্তব হিসেব হলো ওএনজিসির নিজস্ব অনুমান। তারা বলছে এই রিজার্ভের গ্রস মনিটারি ভ্যালু প্রায় 45,000 কোটি টাকার মতো। এটা হলো উৎপাদন খরচ, পরিবহন এবং অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পরের হিসাব। এই 45,000 কোটি টাকার 10% রয়্যালটি হিসাবে পশ্চিমবঙ্গ সরকার পাবে, মানে 4,500 কোটি টাকা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে ঢুকবে। এই 4,500 কোটি টাকা দিয়ে কি হবে? ধরুন বাজারে 100টা বড় সরকারি হাসপাতালকে আধুনিক করা যেতে পারে, হাজার হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা যায়, লক্ষাধিক ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া যায়, কিন্তু রয়্যালটির চেয়েও বড় সুবিধা আসবে অন্য জায়গা থেকে। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্তে তেলের কূপ বসালে তার চারপাশে একটা পুরো ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম তৈরি হয়। অর্থনীতিবিদরা এটাকে বলে মাল্টিপ্লায়ার এফেক্ট। প্রথমে আসি পেট্রোকেমিক্যাল শিল্প। তেল থেকে শুধু জ্বালানি নয়, তৈরি হয় প্লাস্টিক পলিমার, সিনথেটিক ফাইবার, রেজিন। এই রাসায়নিকগুলো দরকার হয় প্যাকেজিং, টেক্সটাইল এবং নির্মাণ শিল্পে। দ্বিতীয়ত আসি ফার্টিলাইজার শিল্প। প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয় ইউরিয়া এবং অন্যান্য সার। পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর কৃষিক্ষেত্রে এই সার কিন্তু সরাসরি কাজে লাগবে। তৃতীয়ত আসি লজিস্টিক এবং ট্রান্সপোর্ট হাবে। পাইপলাইন নেটওয়ার্ক, স্টোরেজ ট্যাঙ্ক, ট্রাক টার্মিনাল, এই পুরো পরিকাঠামো তৈরিতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এবং সবচেয়ে বড় কথা হলো এই পুরো শিল্প জালের কারণে আরো বহু সহযোগী শিল্প আসবে। ইঞ্জিনিয়ারিং কোম্পানি, নিরাপত্তা সংস্থা, ক্যাটারিং, পরিবহন, এই সব মিলিয়ে কয়েক লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হওয়ার একটা সম্ভাবনা বাড়বে। যে বাংলার ছেলে আজ রোজগারের জন্য সুরাট যাচ্ছে, সে হয়তো কাল অশোকনগরের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে চাকরি পাবে। এটা শুধু অর্থনীতির হিসাব নয়, এটা একটা সমাজে মর্যাদা ফেরানোর গল্প। এখন একটু বড় ছবিটা দেখা যাক। ভারত প্রতিদিন আমদানি করে প্রায় 45 থেকে 50 লক্ষ ব্যারেল তেল। বছরে ব্যয় হয় প্রায় $150 বিলিয়ন বা 12 লক্ষ কোটি টাকা। এটা ভারতের মোট আমদানি ব্যয়ের 25%। এই বিশাল তেল নির্ভরতার সবচেয়ে বড় ঝুঁকি হলো ভূ রাজনৈতিক অস্থিরতা। মধ্যপ্রাচ্যে যখনই উত্তেজনা বাড়ে, তখনই ভারতের তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেছিল। ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়েছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি থেকে মূল্যস্ফীতি পর্যন্ত। এবং এই মুহূর্তে হরমুজ প্রণালী ঘিরে রয়েছে উত্তেজনা। বিশ্বের প্রায় 20% তেলই এই সংকীর্ণ প্রণালী দিয়েই যাতায়াত করে। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, ভারতের তেল আমদানি মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এই কারণেই ভারত সরকার গত কয়েক বছর দেশীয় তেল উৎপাদন বাড়ানোর উপরে কিন্তু জোর দিচ্ছে।
বর্তমানে ভারতের প্রধান দেশীয় তেল উৎপাদন কেন্দ্র হলো মুম্বাই হাই এবং আসাম, কিন্তু মুম্বাই হাই এর পুরনো কূপগুলোর উৎপাদন ক্রমশ কমছে। এই পরিস্থিতিতে অশোকনগর হতে পারে ভারতের নতুন তেলের কেন্দ্র। মুম্বাই হাই এবং আসামের পর পশ্চিমবঙ্গ হয়ে উঠতে পারে ভারতের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাজ্য, এবং সেটা শুধু বাংলার জন্য নয়, সমগ্র ভারতের জন্য একটা বিশাল কৌশলগত সুবিধা। তবে এই উজ্জ্বল ভবিষ্যতের সাথে কিছু চ্যালেঞ্জের কথাও সততার সাথে কিন্তু অবশ্যই বলা দরকার, কারণ আমরা শুধু সরকারি প্রতিশ্রুতির গল্প বলবো না, আমরা বলবো বাস্তব পরিস্থিতির গল্প। সবার প্রথম বড় চ্যালেঞ্জ হলো পরিবেশগত উদ্বেগ। উত্তর 24 পরগনা জেলার সুন্দরবনের কাছাকাছি এই অশোকনগর। সুন্দরবন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। তেল উত্তোলনের সময় যদি কোনো দুর্ঘটনায় তেল ছড়িয়ে পড়ে, তাহলে এই পরিবেশের কিন্তু অপূরণীয় ক্ষতি হতে পারে। এই বিষয়ে ওএনজিসি কে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। আন্তর্জাতিক মানের পরিবেশ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়মিত পরিবেশ মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো স্থানীয় মানুষের স্বার্থ রক্ষা। যে জমির উপরে কূপ খোঁড়া হবে, সেই জমির মালিক বা প্রতিবেশী কৃষকরা ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র টাকা নয়, বিকল্প জীবিকার ব্যবস্থাও করতে হবে। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন। 240 মিলিয়ন ব্যারেল তেল তুলতে এবং পরিশোধন কেন্দ্রে পৌঁছতে যে পরিমাণ পাইপলাইন, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো দরকার, সেটা তৈরি করতেও সময় এবং বিশাল বিনিয়োগ লাগবে। চতুর্থ চ্যালেঞ্জ হলো প্রযুক্তিগত জটিলতা। মাটির ধরন এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুযায়ী কূপ খোঁড়ার প্রযুক্তি বেছে নিতে হবে। এই এলাকার মাটি নরম হওয়ায় ড্রিলিং একটু বেশি জটিল, বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে হবে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা অসম্ভব নয়। বিশ্বের বহু দেশ আরো কঠিন ভৌগোলিক পরিবেশে সফলভাবে তেল উত্তোলন করছে। ভারতের প্রযুক্তি এবং দক্ষতা এই কাজের জন্য কিন্তু একেবারেই যথেষ্ট। এই বিষয় এবার একটু তুলনামূলক বিশ্লেষণ করাই যাক তাহলে। ভারতে তেল উৎপাদন থেকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার রাজ্য কোনটা? সেটা হলো গুজরাট। আঙ্কলেশ্বর, ওয়াধওয়ান, আমেদাবাদ, এই দৃষ্টির গুজরাটের একাধিক জেলায় তেলের কূপ রয়েছে। কিন্তু শুধু তেল তোলাতেই থামেনি গুজরাট, সেই তেল এবং গ্যাসকে কেন্দ্র করে গড়ে তুলেছে পুরো পেট্রোকেমিক্যাল করিডোর। সুরাটের পাশে হাজিরায় রয়েছে ওএনজিসির গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র, দাহেজে রয়েছে পেট্রোকেমিক্যাল ক্লাস্টার, জামনগরে রয়েছে রিলায়েন্সের বিশ্বের বৃহত্তম রিফাইনারি কমপ্লেক্স। এই পুরো ইকোসিস্টেম গুজরাটকে করে দিয়েছে লক্ষাধিক কর্মসংস্থান, বিশাল রাজস্ব এবং সারা দেশে বিনিয়োগের জন্য একটা আকর্ষণীয় পরিচয়। পশ্চিমবঙ্গের সামনেও কিন্তু এখন একই সুযোগ। অশোকনগরকে কেন্দ্র করে যদি এই ধরনের পেট্রোকেমিক্যাল করিডোর গড়ে তোলা যায়, তাহলে পশ্চিমবঙ্গ হতে পারে পূর্ব ভারতের শিল্প রাজধানী। কলকাতা বন্দর, হলদিয়ার রিফাইনারি, অশোকনগরের তেলের খনি, এই তিনটে সম্পদকে একটি সমন্বিত পরিকল্পনায় যুক্ত করা গেলে যে শিল্পজাল তৈরি হবে, তা পূর্ব ভারতের অর্থনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে। এখন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। যদি সব ঠিকঠাক চলে, তাহলে কি হতে পারে? 2026 সালের মধ্যেই বাণিজ্যিক উৎপাদনের সূচনা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই বছরের মধ্যে অশোকনগরে পূর্ণ মাত্রায় বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা। প্রাথমিকভাবে দৈনিক উৎপাদন হতে পারে কয়েক হাজার ব্যারেল। এরপরে 2028 সালের মধ্যে পরিকাঠামো নির্মাণ হতে পারে, হলদিয়া পর্যন্ত পাইপলাইন নির্মাণ, স্থানীয় স্টোরেজ ফেসিলিটি তৈরি এবং উৎপাদন ক্ষমতা বাড়ানো। এই পর্যায়ে হাজার হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে। 2030 সালের মধ্যে কি হতে পারে না, পেট্রোকেমিক্যাল ক্লাস্টার হতে পারে। অশোকনগর এবং আশেপাশের এলাকায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠতে শুরু করবে, বেসরকারি বিনিয়োগও আসতে শুরু করবে। 2035 সালের মধ্যে পূর্ণ বিকাশ হতে পারে। এই পর্যায়ে অশোকনগর হয়ে উঠতে পারে ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এনার্জি হাব। এটা কি কেবল স্বপ্ন বন্ধুরা? একেবারেই নয়, কারণ ভারতের অন্যান্য রাজ্যে তেলের খনিকে কেন্দ্র করে ঠিক এভাবেই কিন্তু শিল্প অর্থনীতি গড়ে উঠেছে। বন্ধুরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা বেশিরভাগ মিডিয়া কিন্তু করছেই না। 240 মিলিয়ন ব্যারেল, এটা কি সত্যিই উল্লেখযোগ্য? পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ পার্থক্যও রয়েছে। মোড রিজার্ভ এবং রিকভারেবল রিজার্ভ এক জিনিস নয়। মোড রিজার্ভ হলো মাটির নিচে মোট যে পরিমাণ তেল আছে, কিন্তু সেই তেলের সবটা কিন্তু তোলা সম্ভব হয় না। মাটির ধরন, মাটির চাপ, প্রযুক্তির সীমাবদ্ধতা, এইসব কারণে কিন্তু সাধারণত মোড রিজার্ভের 30 থেকে 60% উত্তোলন করা সম্ভব হয়। যদি অশোকনগরের রিকভারি রেট 40% ধরা হয়, তাহলে বাস্তবে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ হবে প্রায় 96 মিলিয়ন ব্যারেল।
যা তখনও বিশাল, কিন্তু 240 মিলিয়নের থেকে অনেকটাই কম। এই তথ্যটা অবশ্যই জানা প্রয়োজন, কারণ আমাদের প্রত্যাশা যেন বাস্তবের সাথে মেলে সেটাও তো নজর দিতে হবে। তবে 96 ব্যারেলও কিন্তু অত্যন্তই উল্লেখযোগ্য। ভারতের বার্ষিক তেল আমদানির প্রায় 6% সমান। কিন্তু বন্ধুরা, আধুনিক এনহ্যান্সড অয়েল রিকভারি বা ইওআর প্রযুক্তি ব্যবহারের কারণে রিকভারির রেট কিন্তু আরো বাড়ানো সম্ভব। ইওআর এ কূপের ভেতরে বিশেষ রাসায়নিক বা বাষ্প ইনজেক্ট করে তেলকে আরো কার্যকরভাবে বের করে আনতে পারে। বিশ্বের অনেক পুরনো তেল ক্ষেত্রে ইওআর ব্যবহার করে উৎপাদন আবার বাড়ানো হয়েছে। তথ্যগত স্বচ্ছতা এবং প্রযুক্তিগত দক্ষতা, এই দুটো মিলিয়েই অশোকনগরের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানের সোনার বাংলা হয়তো শুধু কবির কল্পনা নয়, হয়তো সেই সোনা সত্যি সত্যি লুকিয়ে রয়েছে বাংলার মাটির গভীরে। আজ আমরা দেখলাম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, একটা আবিষ্কারের ঘটনা, একটা বাধার ঘটনা, একটা লড়াইয়ের গল্প এবং সবশেষে একটা সম্ভাবনার গল্প। বন্ধুরা, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আজকের মূল তথ্যগুলো একবার মনে রাখুন আপনারা। অশোকনগরে 240 মিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ রয়েছে, যার মধ্যে উত্তোলনযোগ্য প্রায় 96 থেকে 144 মিলিয়ন ব্যারেল। এই তেল আলট্রা লাইট সুইট ক্রুড বা যা বিশ্বের সেরা মানের। এই রিজার্ভের মোট আর্থিক মূল্য প্রায় 45,000 কোটি টাকা, যার মধ্যে রাজ্য পাবে 4,500 কোটি টাকা রয়্যালটি। 7 বছরে আইনি এবং রাজনৈতিক জটিলতা কাটিয়ে এখন বাণিজ্যিক উৎপাদনের পথ অনেকটাই পরিষ্কার। এবং শুধু তেল নয়, এই প্রজেক্টকে কেন্দ্র করে লক্ষাধিক কর্মসংস্থান এবং পূর্ব ভারতের একটি নতুন শিল্প করিডোর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে যে সেতু, সেটা তৈরি করতে লাগে সঠিক নীতি, দক্ষ বাস্তবায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা। পশ্চিমবঙ্গের মানুষ বহু বছর ধরে অপেক্ষায় আছেন। তারা চান রাজ্যের ছেলেমেয়েরা যেন নিজের বাড়িতে থেকেই ভালোভাবে কাজ পাক। তারা চান বাংলা আবার দেশের শিল্পের নেতৃত্ব দিক। অশোকনগরের তেলের খনি সেই স্বপ্নের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। কিন্তু হতে পারে আর হবেই, এই দুটোর মধ্যে যে ফারাক, সেটা পূরণ করবে আমাদের সম্মিলিত ইচ্ছা শক্তি, সঠিক নেতৃত্ব এবং সততার সাথে কাজ করার প্রতিশ্রুতি। তো বন্ধুরা, আজকের এই দীর্ঘ বিশ্লেষণের পর আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের অশোকনগরের তেলের খনি পশ্চিমবঙ্গের ভাগ্য কি সত্যিই পাল্টাতে পারবে, নাকি এটাও আর 5টা প্রতিশ্রুতির মতো কাগজেই থেকে যাবে? আপনার মতামত কমেন্ট সেকশনে জানান, এবং যদি মনে করেন ভিডিওটা আপনার বন্ধু বা পরিবারের কারোর জানা দরকার, তাহলে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলটিকে, এই তথ্যগুলিকে জানা সবার জন্যই উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।